রবিবারের দুপুর মানেই অনিন্দ্য দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস। সপ্তাহে এই একটি দিনই যেন তার কাছে জেলখানা থেকে মুক্তির দিন। কর্পোরেট চাকরিজীবীর কাছে সারা সপ্তাহের ধকলের পর বিশ্রামের জন্য এই একটি রবিবার অনেক কম মনে হয়। কম করে গোটা দশের রবিবার তো অবশ্যই দরকার। তবে 10:30টার পর মায়ের ডাকে তার ঘুম ভাঙল। মা খাটের পাশে চায়ের কাপ হাতে নিয়ে বসে আছে, মুখে তার মৃদু হাসি। অনিন্দুর চোখ খুলতেই হাসি মুখে মা বলল, অনিল, এবার উঠে পড় বাবা, কত বেলা হয়ে গেল দেখ তো। অগত্যা অনিন্দু উঠে বসে মায়ের কোলে মাথা রেখে আবার শুয়ে পড়ল। মা স্নেহ ভরে তার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, তুই যখন কলেজের ফাইনাল ইয়ারে উঠলি তখন বাবা বিশ্বনাথের কাছে বলেছিলাম, তুই যদি ভালো একটা চাকরি পাস তাহলে তোকে দিয়ে বাবা বিশ্বনাথের কাছে পুজো দিয়ে যাব। তুই চাকরি পেলি, প্রায় 1 বছর হয়ে গেল। তাই ভাবছি এবার একদিন তোকে, তোর বাবাকে আর তোর বোনকে নিয়ে একবার বারাণসী থেকে ঘুরে আসবো। তুই দুদিনের জন্য ছুটি নিতে পারবি তো? তবে মায়ের কথা শুনেই যেন অনিন্দর মেজাজ গেল গরম হয়ে। সে একটু বিরক্তির স্বরে বলে উঠল, পড়াশোনা করলাম আমি, রাতের পর রাত জেগে ডিপ্রেশন নিয়ে চাকরি পেলাম আমি, আর সমস্ত ক্রেডিট পেল তোমার বাবা বিশ্বনাথ। আমার ওসব ছুটি ফুটি নেওয়া যাবে না এখন, কাজের অনেক চাপ। অনিন্দর এমন কথা শুনে মায়ের মনটাও যেন খারাপ হয়ে গেল। সে একটু মন খারাপের সুরেই বলল, ওরকম বলিস না বাবা, তিনি যে সব, তার ইচ্ছাতেই তো গোটা জগৎ চলছে। তার নামে এরকম ব্যঙ্গ করিস না বাবা। আমার মুখ চেয়ে অন্তত একবার ঘুরে আসবি চল। অগত্যা অনিচ্ছা সত্ত্বেও অনিন্দকে রাজি হতেই হলো। ওরা সবাই ঠিক করলো পরের শুক্রবার বাড়ি থেকে রওনা দেবে। শনিবার রাতটা সেখানেই কাটিয়ে আবার রবিবার রাতের মধ্যে বাড়ি ফিরে আসবে। ছোট থেকেই অনিন্দ একটু স্বাধীন মনের মানুষ। নিজে যেটা মনে করে সেটাই তার কাছে সত্য। বাকি সবার যুক্তি তার কাছে অহেতুক মিথ্যে মনে হয়। ছোটবেলায় দাদুর মৃত্যুর সময় সে পাশেরই এক মন্দিরে গিয়ে শিবলিঙ্গের সামনে বসে অনেক করে বলেছিল তার দাদুকে যেন বাঁচিয়ে দিতে। কিন্তু যখন সে দেখল যে ঠাকুর তার কথা রাখলো না, তখন থেকেই যেন ঠাকুর দেবতার প্রতি তার একটা অবিশ্বাস জন্ম নিয়েছিল। শিবলিঙ্গ তার কাছে এখন পাথরের মূর্তি ছাড়া আর কিছুই না। কিন্তু অনির মা হলো আবার একদম বিপরীত। ঈশ্বরের প্রতি তার অগাধ বিশ্বাস। অনির যখন 6 বছর বয়স, তখন অনির এক জ্যাঠামশাই, যিনি নাকি তারাপীঠের এক গুপ্ত সাধক ছিলেন, তিনি অনির ভাগ্য গণনা করে বলেছিলেন যে অনির জীবনে অনেক সাফল্য আসবে, কিন্তু যৌবনকালে, অর্থাৎ ওই 20 থেকে 25 বছরের মধ্যে তার জীবনে একটা বিপদের সম্ভাবনা আছে। ওই সময়টা যেন একটু সাবধানে থাকা হয়। এই জ্যাঠামশাই এখন পরলোক গমন করেছেন, প্রায় 12 বছর হয়ে গেছে সেটা। অনির বয়স এখন 24। সে তার মাকে প্রায়ই ঠাট্টার সুরে বলে, হ্যাঁ, দেখো মা, রথিন জেঠু তো মারা গেল, আমারও 24 বছর বয়স হয়ে গেল, অথচ কোনো বিপদ তো এখনো ঘটলো না। এই রথিন জেঠুর ভাগ্য গণনার জন্যেই কলেজ লাইফে বন্ধুদের সাথে অনির কোথাও ঘুরতে যাওয়া হয়নি। এমনকি যেবারে তিতলি ও দিদির বিয়েতে অনিন্দকে নিমন্ত্রণ করলো, সব বন্ধুরা গেলেও অনিন্দকে ওর মা যেতে দেয়নি। তবে হঠাৎ তিতলির কথা মাথায় আসতেই অনির যেন মাথা থেকে পা অবধি কেঁপে উঠল একবার।
ও মনে মনে ভাবতে থাকলো, এই রে, কাল রাতে তো তিতলির সাথে কথা না বলেই ঘুমিয়ে পড়েছিলাম। আজ বোধহয় আর রক্ষে নেই। অনিন্দ সঙ্গে সঙ্গে হাতে ফোনটা তুলে নিয়ে হোয়াটসঅ্যাপটা চেক করলো। তিতলির কোনো মেসেজ নেই। অনি বুঝে যায় এই নিশ্চয়ই ঝড় ওঠার আগের নীরবতা। ভয়ে ভয়ে কল লাগায়ও তিতলিকে। কিছুক্ষণ পর ওপার থেকে কল রিসিভ হলো, কিন্তু কোনো শব্দ নেই। দুই প্রান্তের দুই মানুষ নিঃশব্দে শুধু নিজেদের শ্বাস প্রশ্বাসের আওয়াজ শুনছে। তবে কিছুক্ষণ পর মৌনতা ভঙ্গ করে অনি বলে ওঠে, আমি খুব ভালো করেই জানি যে উত্তাল সমুদ্রে কিভাবে সাবধানে নৌকা চালাতে হয়। গুড মর্নিং তিতলি। উত্তরের অপেক্ষা না করে অনি আবার বলে ওঠে, শোন না, আজ বিকালে দেখা করবি রবীন্দ্র সরোবরে? গল্প করব চা খেতে খেতে, আর সন্ধ্যায় তোর পছন্দ মতো রেস্তোরাঁতে ডিনার করব। অনিন্দ দেখল ওর দেওয়া প্রস্তাবটা যেন ম্যাজিকের মতো কাজ করল। নিজের অভিমানের মান রাখতে তিতলি একটু গম্ভীর সুরেই বলল, কেন? আমার সাথে কোথাও যেতে তো তোর ভালো লাগে না? তবে অনিন্দ তিতলির কোনো কথার জবাব দিল না। ও জানে এখন কথা বললে কি হতে পারে। অনিন্দ এটাও জানে এই অভিমান বেশিক্ষণ টিকবে না। কথা মতো দুজনেই ঠিক বিকাল 5টার সময় রবীন্দ্র সরোবরের এক বেঞ্চের সামনে এসে দেখা করল। দেখা হলে তিতলির যেন গল্পের আর শেষ হয় না। সেই গল্পের ফাঁকেই অনিন্দ নিজেদের বেনারস যাওয়ার কথাটা তুলল। তিতলিও ঈশ্বর বিশ্বাসী, তাই তিতলি অনিকে বলল, মা যখন এত করেই বলছে তখন যা না, একবার ঘুরেই আয়। দেখবি মন প্রাণ একদম শুদ্ধ হয়ে যাবে। আরো বিভিন্ন অনেক কথার মধ্যে দিয়ে প্রায় অনেকটা সময় কেটে গেল। তারপর তিতলির পছন্দের রেস্তোরাঁতে রাতের ডিনার করে অনি যখন বাড়ি ফিরছে তখন অনেকটা রাত হয়ে গেছে। সামনের একটা গলি দিয়ে কিছুটা যাওয়ার পরেই তার বাড়ি। গলিটা নিলিবিলি, শুধু দুখানা কুকুর গলির এক পাশের একটি ল্যাম্পপোস্টের নিচে শুয়ে আছে। ল্যাম্পপোস্টের আলোটাও ক্ষীণ হয়ে জ্বলছে। আবছা অন্ধকার মেশানো রাস্তা দিয়ে অনি দ্রুত পা চালিয়ে হাঁটতে শুরু করল। তবে হঠাৎ পিছন থেকে একটি ডাক তার কানে ভেসে এলো। একটি পুরুষ কণ্ঠ। পুরুষ কণ্ঠটি তার নাম ধরে ডাকছে। অনি সঙ্গে সঙ্গে ঘুরে তাকালো আর দেখতে পেল একজন বছর 70-এর বৃদ্ধ মানুষ। পরনে একটি হালকা হাফাতা হলুদ রঙের পাঞ্জাবি ও ধপধপে সাদা পায়জামা, এমনকি মাথার চুলগুলো সাদা। মানুষটাকে দেখেই কেমন যেন চেনা চেনা লাগলো অনিন্দ, কিন্তু কোথায় দেখেছে কিছুতেই মনে করতে পারছে না। অনিন্দ জিজ্ঞাসু দৃষ্টিতে শুধু তাকিয়ে রইল, তবে কোনো উত্তর দিল না। বৃদ্ধ মানুষটি আস্তে আস্তে তার কাছে এগিয়ে এসে অনিন্দর কাঁধে একটা হাত রেখে বলল, অনিন্দ, তুমি আমাকে চিনবে না। শুনলাম তুমি নাকি বেনারস যাচ্ছ। অনিন্দ ওনার এই কথারও কোনো উত্তর দিল না। বৃদ্ধটি আবার বলল, ভগবানের ওপর পূর্ণ আশ্বাস রেখো।
তিনি তোমাকে সকল বিপদ থেকে রক্ষা করবেন। এই কথাটা বলেই বৃদ্ধ মানুষটি যেই পথ ধরে এসেছিলেন আবার সেই পথেই ফিরে গেলেন। অনিন্দ মনে মনে ভাবল, নিশ্চয়ই কোনো পাগল হবে। ও বুঝলো রবীন্দ্র সরোবরে যখন তিতলিকে ও কথাগুলো বলছিল তখনই নিশ্চয়ই আশেপাশ থেকে ইনি শুনেছেন, আর এখনই সে তাকে বলছে। কোনোভাবে হয়তো অনিন্দ এই লোকটিকে সেখানে দেখেছিল, তাই অনিন্দর লোকটাকে চেনা চেনা লাগলো। অনিন্দ আর বেশি কথা না ভেবে সেখান থেকে বেরিয়ে গেল। পরের শুক্রবার তারা রওনা দিল বেনারসের উদ্দেশ্যে। অনেকদিন পর পুরো পরিবার একসাথে কোথাও ঘুরতে যাচ্ছে, এই নিয়ে তো অনিন্দর মা বেশ খুশি। তবে অনিন্দ কানে এয়ারবাডস দিয়ে বসে আছে, যেন ওর এইসব বিষয়ে কোনো মাথা ব্যথাই নেই। সন্ধ্যায় বেনারস স্টেশনে নেমে প্রথমেই একটি হোটেল বুক করে ওরা। স্টেশন থেকে বেশি দূর না, তাই সেখানে পৌঁছতে বেশি সময় লাগলো না ওদের। সেখানে ফ্রেশ হয়ে সকলে মিলে দশাম্ভ মঠের ঘাটে গিয়ে বসল। তবে এখানে আসতে বেশ রাত হলো, তাই এত তাড়াহুড়োর মাঝে সন্ধ্যের চাটা অনিন্দ খেতেই ভুলে গেছে। তাই এখন হঠাৎ একটু চা খাওয়ার ইচ্ছে হওয়ায় সে উঠে গিয়ে এক কাপ চা কিনে ঘাটের ধার বরাবর আস্তে আস্তে হাঁটতে আরম্ভ করল। তবে এই জায়গাটা ও যতটা খারাপ ভেবেছিল এখানেও এসে বুঝলো আদৌ তা না। ঘাটের ধারে এক কাপ চা হাতে নিয়ে হাঁটতে কোনো মন্দ লাগছে না। প্রতিদিন অফিসের কাজের চাপ, বসের মুখ ঝামটা, এসব শুনতে শুনতে জীবনটা যেন বড্ড একঘেয়ে হয়ে গিয়েছিল। দুদিনের জন্য একটু হাওয়া পরিবর্তন করলে তাতে ক্ষতিই বাকি। এইসব কথা চিন্তা করতে করতে হঠাৎ অনিন্দর পায়ের তলায় কি যেন একটা ভেসে এলো। অনিন্দ নিচের দিকে তাকাতেই দেখতে পেল একটি 3-4 ইঞ্চি লম্বা লকেট। সে নিচু হয়ে লকেটটি হাতে তুলে নিয়ে ভালো করে দেখতে লাগলো। এমন অদ্ভুত লকেট সে কখনো এর আগে দেখেনি। লকেটটার একটি বৈশিষ্ট্য আছে, সেটি হলো লকেটটির আকার অনুসারে সেটি একটু বেশি ভারী লাগছে। লকেটটিতে একটি নারী মূর্তির অবয়ব দেখা যাচ্ছে, আর সেই নারী মূর্তির দুই চোখে দুটি চকচকে পাথর জ্বলজ্বল করছে। লকেটটা দেখে অনিন্দ সত্যি একটু অবাক হয়ে গেল, তার সাথে অনেকটা খুশিও হলো। ওর সঙ্গে সঙ্গে ওর গলার রূপোর চেনের সাথে লকেটটাকে গলায় পরে নিল। লকেটটা গলায় পরতে জ্যৈষ্ঠ মাসের গরমের মধ্যেও যেন তার গোটা শরীরে একটা হিমেল স্রোত বয়ে গেল। চায়ের শেষ চুমুকটুকু দিয়ে হাতের কাপটি ফেলে দিয়ে যখন সে ফিরতে যাচ্ছে তখন দেখল তার পিছনে একজন অঘরী সাধু এসে দাঁড়িয়েছে। সেই সাধুর গোটা গায়ে ভস্মের প্রলেপ, মাথায় জটা, মুখ ভর্তি দাড়ি। তার পরনে শুধু একটি গেরুয়া রঙের কাপড়ের টুকরো, যেটি লজ্জা নিবারণের জন্য ব্যবহার করা হয়েছে। সেই সাধু জলজলে দৃষ্টিতে অনিন্দর গলার লকেটের দিকে তাকিয়ে আছে। হঠাৎ গম্ভীর কণ্ঠে সেই সাধু বলল, এই
লকেট খুলে দে। অনিন্দ একটু অবাক হয়ে জিজ্ঞাসা করল, কেন? এই লকেট কি আপনার? আরে মূর্খ, লকেট যার সে যদি জানতে পারে তোর তাহলে সর্বনাশ হয়ে যাবে। এক্ষুনি ওই লকেট খুলে গঙ্গায় ছুঁড়ে ফেলে দে। এই কথাটা বলেই সেই সাধু নিজের হাত বাড়িয়ে সেই লকেটটিকে খুলে ফেলার জন্য উদ্যত হল। অনিন্দ পিছিয়ে গিয়ে গলার স্বরকে একটু কঠিন করে বলল, দেখুন সাধু বাবা, আমি চাই না একজন সাধুর সাথে হাতাহাতি করতে, তাই আমার লকেটে হাত দেওয়ার চেষ্টাও করবেন না। এটি যার লকেট, আপনি যদি তাকে চেনেন তাহলে ডেকে আনুন, আমি তাকে ফেরত দিয়ে দেব, কিন্তু আপনার হাতে কখনোই দেব না। সাধু বাবা হঠাৎ যেন একদম শান্ত হয়ে গেলেন। চোখগুলো বড় বড় করে খুব ভীত স্বরে আস্তে আস্তে তিনি বললেন, এই লকেট যার তাকে আমাকে ডেকে আনতে হবে না, সে নিজেই নিজের লকেট ফেরত নিয়ে যাবে। কিন্তু এই লকেট ফেরত নেওয়ার সাথে সাথে ও তোর প্রাণটাও নিয়ে যাবে। এই লকেট নিয়ে যেখানে যাস না কেন, কখনো হাওয়া হয়ে, কখনো ছদ্মবেশে, কখনো বা কোনো পশুর রূপ ধরে, তার কালো ছায়া তোর পিছু ছাড়বে না। আর ঠিক সুযোগ পেলেই শিকারী কুকুরের মতো ঝাঁপিয়ে পড়বে তার শিকারের উপর। অনিন্দ এবার অধৈর্য হয়ে সেই সাধু বাবাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে সেখান থেকে বেরিয়ে গেল। তবে একটু দূরে গিয়ে অনিন্দ শুনতে পেল সাধু বাবার কঠিন স্বর, পরদিন সকালে বাবা বিশ্বনাথের কাছে পুজো দিয়ে বিকালে ওরা গেল কালভৈরব মন্দির দর্শন করতে। মন্দির দর্শন করে রাতে ট্রেন ধরে রবিবার সকালে আবার ফিরে আসে ওরা নিজের বাড়িতে। সেদিনের সেই গলির পাগলের কথা কিংবা ঘাটের সেই অঘরী সাধুর কথা কোনোটাই অনিন্দ ওর মাকে জানায়নি। মা এমনিতেই এইসব অন্ধবিশ্বাসে বিশ্বাসী, তার উপর যদি এখন এইসব কথা শোনে তাহলে তো আর দেখতেই হবে না। তাই এই ব্যাপারে কোনো আলোচনাই করল না অনিন্দ। পরদিন অর্থাৎ সোমবার যখন সে অফিস থেকে ফিরছে, ওদের বাড়ির উল্টো দিকে সেই গলির মাঝখানে অনিন্দ দেখল রাস্তার ঠিক মাঝ বরাবর একটা কি যেন শুয়ে আছে। আবছায়া অন্ধকার যেন তার আশেপাশে জমাট বেঁধে রেখেছে। অনিন্দর হঠাৎ যেন একটু ভয় করতে আরম্ভ করল। যদিও সে ভূত প্রেতে বিশ্বাস করে না, কিন্তু এমন পরিস্থিতিতে একটু ভয় পাওয়াটা অস্বাভাবিক কোনো ব্যাপার নয়। তবুও নিজেকে অনেকটা শক্ত করে আস্তে আস্তে অনিন্দ সেই দিকে এগিয়ে গেল। কালো বস্তুটার কাছে গিয়ে কাঁপা কাঁপা হাতে ফোনটা পকেট থেকে বার করলো অনিন্দ। তারপর ফ্ল্যাশ লাইটটা জ্বালালো সে, আর লাইটের আলো পড়তেই হঠাৎ যেন চমকে উঠল অনিন্দ। ও বুঝল এটা আর কিছুই না,
শুধুই একটা কুকুর, তবে এমন নিকষ কালো কুকুর এর আগে ও জীবনেও দেখেনি। সাক্ষাৎ অন্ধকারের প্রতিমূর্তি হয়ে কালো কুকুরটা শুয়ে আছে সেখানে। তার গায়ে আলো পড়তে কুকুরটা হঠাৎ চমকে উঠে দাঁড়ালো। আর তখনই অনিন্দ লক্ষ্য করল কুকুরটির একটি পায়ে একটু চোট লেগেছে, তাই সে সোজা হয়ে হাঁটতে পারছে না। অনিন্দর খুব মায়া হলো তাকে দেখে। ও মনে মনে ভাবল, এই কুকুরটিকে তো সে এই গলিতে কোনোদিন এর আগে দেখেনি, নিশ্চয়ই অন্য কোথাও থেকে এসেছে। এই অবস্থায় যদি ওকে এখানে ফেলে রাখা হয়, তাহলে নিশ্চয়ই অন্য কুকুর নির্ঘাত ওকে মেরে ফেলবে। অনিন্দ আর সময় নষ্ট না করে কুকুরটিকে কোলে করে নিয়ে বাড়িতে গেল। তবে যখন সে কুকুরটিকে কোলে তুলতে গেল, অনিন্দর মনে হলো কুকুরটি যেন একটু বেশি ভারী। যাই হোক, তা অনেক কষ্টে সে কুকুরটিকে নিয়ে গিয়ে ওদের বাড়ির বারান্দায় শুইয়ে দিল। তারপর কলিং বেল বাজাতেই মা দরজা খুলে সামনে কুকুরটিকে দেখল। আর কুকুরটিকে দেখেই তিনি একদম বাড়ির মাথায় তুলে নিলেন। যা এক্ষুনি বার কর ঘর থেকে, ছি ছি, কোথাকার না কোথাকার কুকুর, কি না কি খেয়েছে, আরো কত কি। অনিন্দ মাকে বলল, দেখো মা, তুমি বললে বলে আমি তোমার কথা রাখতে বেনারস থেকে ঘুরে এলাম। এখন তুমি আমার কথাটা রাখো। যতদিন কুকুরটার পা ভালো না হয় ততদিন ও এখানেই থাকুক। তবে অনিন্দর কথা শুনে ওর মা তেমন আর কিছু বলল না। অনিন্দর মনে হলো কুকুরটার একটা নাম দেওয়া উচিত। বিশ্বনাথের প্রতি কিছুটা ব্যঙ্গ করেই ও মাকে বলল, মা, ভোলার জন্য এক বাটি দুধ নিয়ে এসো তো। মা কটমট করে অনিন্দর দিকে তাকিয়ে ঘরের ভিতর ঢুকে গেল। রাতের খাওয়া সেরে বিছানায় শুতে যাওয়ার আগে অনিন্দ আরো একবার ভোলাকে দেখতে এলো। তখনও সে একইভাবে একই জায়গায় শুয়ে আছে। ব্যাপারটা দেখে অনিন্দর বেশ মায়া হলো। ও মনে মনে ভাবল, মা যাই বলুক, কুকুরটিকে পুরো সুস্থ না করে ওকে বাড়ি থেকে কোনো মতেই বের করতে দেবে না। এই ভেবে অনিন্দ বিছানায় শুতেই তিতলির ফোন আসে। ফোনটা তুলতেই তিতলির প্রথম কথা হলো, কেমন ঘুরলি অনি? অনিন্দ তাকে শান্ত গলায় সবটা বলতে শুরু করলো। ওদের ঘোরার বিষয়, সেখানে কি কি করলো তার বিষয়, সেই লকেটের কথা, আর সাথে সেই অঘড়ি আর আজকের ভোলার সাথে দেখা হবার কথা। সবটাই খুলে বলল। সবটা শুনে তিতলি যেন একটু ভয় পেয়ে গেল। ধরা ধরা কণ্ঠে তিতলি বলল, অনি, তুই লকেটটা সঙ্গে করে না আনলেই পারতিস। আমি শুনেছি এইসব জিনিস নাকি অভিশপ্ত হয়। কি দরকার ছিল বলতো লকেটটাকে সাথে করে নিয়ে আসার? এখন যদি কোনো বিপদ ঘটে। অনি কিছুটা ঠাট্টার সুরেই তিতলিকে জবাব দিল, দেখাই যাক না কি বিপদ ঘটে। ভূত প্রেত তো আর কোনোদিন দেখতে পেলাম না। এই লকেটের টানে যদি কোনো ভূতের সাথে সামনাসামনি সাক্ষাৎ হয় তাহলে মন্দ কি। তারপর কাল অফিস আছে বলে ফোনটা রেখে ও শুয়ে পড়ল। তবে মাঝরাতে হঠাৎ একটা শব্দর আওয়াজ শুনে অনেক ঘুমটা যেন ভেঙে যায়। ফোনটা হাতে নিয়েও দেখে ফোনের ঘড়িতে এখন প্রায় 2:30 বাজে।
জানলার বাইরে কিসের যেন মৃদু শব্দ শোনা যাচ্ছে। চোর এলো নাকি? অনেক বিছানার উপর উঠে বসল। তারপর দেখলো ঘরের ভিতর একটা হালকা লাল আলো জ্বলছে কোথা থেকে। অনিন্দ ঘাড় ঘুরিয়ে আলোর উৎস খোঁজার চেষ্টা করল, তবে আশেপাশে এমন আলোর কারণ ও দেখতে পেল না। এবার ওবার ঘাড় ঘোরাতে ও বোঝে আলোটা আর কোথাও থেকে নয়, বেরোচ্ছে ওর বুকের কাছে ঝোলা সেই লকেটটা থেকে। হঠাৎ এমন দৃশ্য ওর চোখে পড়তেই অনিন্দর গোটা শরীরে একটা মৃদু কম্পন অনুভব করল। কিছুটা ভয়ে আর অনেকটা অবাক হয়ে এক দৃষ্টি লকেটটার দিকে তাকিয়ে রইল। জানলার বাইরে শব্দটা তখনও হয়েই চলেছে। একটা শিকারী যেমন তার শিকারকে ধরে মাংস ছিঁড়ে খায়, অনিন্দ বুঝল এটা ঠিক তেমন শব্দ। তাহলে কি ভোলা কিছু খাচ্ছে? কিন্তু ও তো আছে বারান্দার দিকে, আর যেদিক থেকে শব্দটা আসছে সেদিকে আছে একটা ডোবা। অনিন্দ বিছানা থেকে নেমে সোজা গেল বারান্দার দিকে। ভোলা ঠিক আছে কিনা দেখা খুব দরকার। তবে বারান্দার দরজাটা খুলতেই অনিন্দ যেন চমকে উঠল। বারান্দায় ভোলা নেই। অনিন্দ তাড়াতাড়ি করে ঘরের জানলা দিয়ে টর্চের আলো বাইরে ফেলল। তবে চারদিক ভালো করে নিরীক্ষণ করেও কিছুই দেখতে পেল না। আবার খাটে এসে বসল অনি। হঠাৎ ওর খেয়াল পড়ল লকেটটার কথা। তবে বুকের দিকে তাকাতেই ও দেখল কোথায় এখন সে লাল আলোর আভা। ঘর তো পুরো অন্ধকার। নিজের উপর হাসি পেল অনিন্দর। ঘুমের ঘোরে কি সব আজগুবি চিন্তা ভাবনা করছিল। লকেটটা একবার ভালো করে দেখে সে আবার ঘুমোতে গেল। ঘুম ভাঙলো পরের দিন সকালে ওদের বাড়ির কাজের মাসির চিৎকারে। কি করেছিস সেটা? সকাল সকাল বাড়িতে এত চেঁচামেচি শুনে বেরো এখান থেকে। খানিকটা কৌতূহলের সাথে বাইরে এলো অনিন্দ। মেরেই ফেলবো, দূর হ। আর বাইরে বেরোতেই সে দেখল কাজের মাসি একটা লাঠি হাতে নিয়ে ভোলাকে মারার জন্য উদ্যত হয়েছে। অনিন্দ তড়িঘড়ি গিয়ে ভোলার সামনে দাঁড়ালো আর কাজের মাসিকে জিজ্ঞাসা করল, আরে কি হয়েছে মাসি? তুমি ওকে মারতে যাচ্ছ কেন? মাসি কিছুটা উচ্চস্বরেই বলে উঠল, দেখো না খোকা বাবু, কোথাকার একটা কুকুর এসে কি কাণ্ডটাই না করেছে। আমি গেছিলাম ছাদে কাপড় শুকাতে, হঠাৎ একটা কাপড় হাত থেকে পড়লো সোজা পিছনের ডোবার পাশে। যেই আমি ছাদ থেকে নেমে কাপড়টা কুড়োলুম, আমার কাল রাতের ভাত উঠে আসার জোগাড়। বাকিটা আর নাই বা বললুম, তুমি নিজেই দেখবে চলো। এই বলে হাতের লাঠিটা নিয়ে মাসি বাড়ির পিছন দিকে হাঁটতে শুরু করলো। কি হয়েছে জানার ইচ্ছায় অনিন্দ তাকে অনুসরণ করতে লাগলো। আর গিয়ে ও যে দৃশ্য দেখল তাতে ওরও বমি উঠে আসার জোগাড়। অনিন্দর ঘরের জানালার ঠিক নিচেই কিসের যেন একটা অবশিষ্ট মাংস পড়ে আছে। সেটা যে কোনো প্রাণীর দেহাবশেষ সেটা দেখে কোনো সন্দেহ নেই, কিন্তু
প্রাণীটা আসলে কি সেটা বোঝার কোনো উপায় নেই। চারিদিকে শুধু নাড়ি ভুড়ি আর চাপ চাপ রক্ত পড়ে আছে। মাসি হঠাৎ বলে উঠল, এ নিশ্চয় ওই হতভাগা কুকুরের কাজ। আমি এক্ষুনি ওকে লাঠি পিঠে করে বিদায় করব। এই বলে হাতে লাঠি উঁচিয়ে ধরে আবার বারান্দার দিকে অগ্রসর হল। অনিন্দ তার পিছু পিছু এসে মাসিকে বলল, আহা, তুমি ভিতরে যাও মাসি, আমি দেখছি। এই বলে মাসির হাত থেকে লাঠিটা নিয়ে নিল অনিন্দ। মাসি কিছুটা অনিচ্ছা সত্ত্বেও ঘরের ভিতরে চলে গেল। অনিন্দ তার হাতের লাঠিটা নামিয়ে ভোলার কাছে গিয়ে তার সামনে বসল। পাশে বসতেই ভোলা ল্যাজ নাড়াতে শুরু করেছে। অনিন্দর হঠাৎ কাল রাতের কথা মনে উঠল, আরো মনে মনে ভাবতে থাকলো, তাহলে কি সত্যি ভোলা কোনো পশুকে ধরে এনে ওখানে বসে বসে খেয়েছে? খেতেই পারে, রাস্তার কুকুর এটা সেটা শিকার করে অনেক সময় খায় এরা। তবে ব্যাপারটাকে তেমন আমল দিল না অনিন্দ, কারণ হঠাৎ ওর মনে পড়ল ওর অফিসে লেট হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আর দেরি না করে ঝটপট রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে অফিসে বেরিয়ে গেল। সারাদিন অফিসে নানান কাজের পর তিতলির সাথে দেখা করতে সন্ধেবেলায় একটা কফি শপে এসে পৌঁছল অনিন্দ। দুপুরে লাঞ্চ টাইমেও তিতলিকে লকেটটার বিষয়ে বলেছিল। তিতলিও তা দেখতে চেয়েছিল, তাই অফিসের পর একটি ক্যাফেতে দেখা করলো ওরা। 2 কাপ ক্যাপাচিনো অর্ডার করে অনিন্দ গিয়ে বসলো তিতলির সামনে। তারপর গরম কাপে চুমুক দিয়ে কিছুটা নাটকীয় ভঙ্গিতে গলার লকেটটা খুলে তিতলির হাতে দিল। অবাক দৃষ্টিতে লকেটটির দিকে তাকিয়ে রইল তিতলি। তবে লকেটের উপরে নারী মূর্তির মুখের নিষ্ঠুর দৃষ্টি দেখে ওর বুকটা কেমন হালকা হয়ে উঠল। ওর মনে হলো যেন সাক্ষাৎ নরকের কোনো পিশাচিনীর মূর্তি দেখে ফেলেছে। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না ও লকেটটির দিকে। অনিন্দকে তড়িঘড়ি করে লকেটটা ফিরিয়ে দিয়ে তিতলি বলল, এই বিচ্ছিরি দেখতে লকেটটা তুই পড়িস না অনি, তুই ওটা ফেলে দে। তোর যদি এতই লকেট পরার শখ, তাহলে আমি তোকে একটা সুন্দর লকেট কিনে দেব। কিন্তু তুই এই জিনিসটা পরবি না, আর এটা রাখিসও না। তবে অনিন্দ তিতলির কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে গলাতে ফের সেই লকেটটা পড়তে পড়তে বলল, যতদিন না এই লকেটের মালিক এসে লকেটটা ফেরত নিয়ে যায়, ততদিন আমি লকেট খুলছি না। এই কথা বলে পকেট থেকে ওয়ালেট বের করে টেবিলের উপরে বিল পেমেন্ট করে অনিন্দ উঠে দাঁড়ালো। তারপর তিতলির দিকে একটু ভারী কণ্ঠে বলল, চল, অনেক রাত হয়ে গেছে, এবার ফেরা যাক, নয়তো তোর মা আবার চিন্তা করবে। তিতলিও আর কথা না বাড়িয়ে ক্যাফে থেকে বের হয়ে গেল। রাত প্রায় 10টা। অনিন্দ বাড়ির পথে হাঁটা দিতে শুরু করেছে। এইবার হাঁটতে হাঁটতে যখন ও সেই গলির মুখে এলো, হঠাৎ অনিন্দর যেন গাটা গুলিয়ে উঠল। ওর থেকে একটা বিশ্রী রকমের গন্ধ আসছে। পকেট থেকে রুমালটা বার করে নাকে চাপা দিয়ে হাঁটতে আরম্ভ করলো আবার অনিন্দ। বেশ খানিকটা পথ হাঁটার পর তার কেমন জানি মনে হলো ওর পিছনে বোধহয় কেউ আসছে। অনিন্দ দাঁড়িয়ে পড়ল সেইখানে।
চোর ডাকাত নয় তো। পিছনে না তাকিয়ে আরো দ্রুত পা চালাতে লাগলো সে। আরো বেশ কিছুটা পথ হাঁটার পর অনিন্দ লক্ষ্য করলো পিছনের পায়ের আওয়াজটা হঠাৎ থেমে গেছে। মনে কিছুটা সাহস নিয়ে পেছনে তাকালো এইবার, কিন্তু কই, কোথাও তো কিছুই নেই। মনের ভুল ভেবে অনিন্দ আবার যে সামনের দিকে তাকিয়ে হাঁটা আরম্ভ করতে যাবে, ঠিক সেই মুহূর্তেই সামনের দৃশ্য দেখে ওর যেন মনে হলো ওর হৃৎপিণ্ডটা এক লাফে গলার কাছে চলে আসবে। অনিন্দ দেখলো সে এখনো সেই গুলির রাস্তার মুখেই দাঁড়িয়ে রয়েছে। তবে ওর স্পষ্ট মনে আছে এই গলি পার করে নিয়েছিল। কিন্তু এ কি? তাহলে এতক্ষণ কোন রাস্তা দিয়ে হাঁটছিল সে? ভীষণ ভয়ে হাতে থাকা ফোনের দিকে তাকিয়ে দেখল ঘড়িতে 10:30 বাজে। এই গলি থেকে ওর বাড়ির পথ মাত্র 1 কি 2 মিনিট। তবে আনন্দ বুঝলো ও প্রায় 20 মিনিট ধরে একই জায়গার মধ্যে হেঁটে চলেছে। অনিন্দ ফের লক্ষ্য করলো হঠাৎ ওর বুকের লকেটটা থেকে সেই লাল রঙের আলোটা আবার ছড়িয়ে পড়েছে। এবার সত্যি অনিন্দ ভীষণ ভয় করতে লাগলো। পচা গন্ধটা যেন আরো তীব্র হয়ে উঠেছে। ভূত প্রেত ঈশ্বরে অবিশ্বাসী, এক কথায় নাস্তিক অনিন্দ এবার দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পাগলের মতো ছুটতে আরম্ভ। তবে প্রতিবারেই গলি থেকে বেরিয়ে এসে দেখে যেন ফের পুনরায় সেই গলির মুখেই দাঁড়িয়ে রয়েছে সে। ভীষণ পরিমাণে ছুটেও বাড়ি অব্দি পৌঁছতে পারছে না অনিন্দ। ওর বুকটা যেন ফেটে যাচ্ছে এইবার। ও বুঝতে পারছে এই এমন কোন গোলক ধাঁধা যেখানে অনিন্দ আটকে পড়েছে। এর থেকে হয়তো বেরোবার কোনো পথ নেই। সে শক্তিটুকু দিয়েও আবার চেষ্টা করলো অনিন্দ ছোটার, কিন্তু না, ও আর পারল না। কিছুটা রাস্তা ছোটার পরেই মাটির ওপর আছাড় খেয়ে পড়ল অনিন্দ। তারপর হঠাৎ ওর চোখ বন্ধ হয়ে এলো। পরদিন সকালে জ্ঞান ফিরতে এসে দেখল অনিন্দ ওর বিছানার উপর শুয়ে আছে। মাথার কাছে মা চিন্তিত দৃষ্টিতে ওর দিকে চেয়ে বসে আছে, আর পায়ের কাছে দাঁড়িয়ে আছে কাজের মাসি আর বোন। পরবর্তী ঘটনাটা পরে বোনের মুখ থেকে শুনে অনিন্দ। ওর দেরি হচ্ছে দেখে অনিন্দর বাবা টর্চ হাতে একটু এগিয়ে যায় গলির দিকে, আর গিয়ে দেখে অনিন্দ সেখানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আর ভোলা খুব মনোযোগ সহকারে অনিন্দকে শুনছে। অনিন্দর বাবা তার কাছে যেতেই ভোলা মুখে একটা হিংস্র গড়গড় শব্দ করে সেখান থেকে চলে গেল। তারপর আশপাশ থেকে 2-1 জনকে ডেকে সবাই ধরাধরি করে অনিন্দকে ঘরের খাটে এনে শুইয়ে দিয়েছে। সবটা শুনে অনিন্দ আর কোনো মন্তব্য করল না, শুধু এক দৃষ্টিতে বাইরের জানলার দিকে তাকিয়ে রইল। আজ দিনটা অনিন্দ আর অফিস গেল না। সকালে ডাক্তার এসে তাকে 2 দিন বেড রেস্ট বলে গিয়েছে। তাই দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে থাকতে থাকতে কখন যে ওর চোখ লেগে গেল বুঝতেও পারল না। ঘুমের মধ্যে অনিন্দ দেখল এক ভয়ঙ্কর স্বপ্ন। অন্ধকার রাত, কেউ কোথাও নেই,
অনিন্দ দাঁড়িয়ে আছে সেই গলির ঠিক মাঝখানের ল্যাম্পপোস্টের তলায়, আর ওর সামনে সাক্ষাৎ মৃত্যু হয়ে দাঁড়িয়ে রয়েছে একটা কালো কুচকুচে কুকুর। কুকুরটাকে সে খুব ভালো করেই চেনে, কারণ এই কুকুরকেই সে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছে। কিন্তু যে ভোলাকে সে দেখেছে, সেই ভোলা আর এই ভোলার মধ্যে অনেক পার্থক্য। এই কুকুরটার চোখগুলো আগুনের মতো জ্বলছে, মুখের দুই পাশ দিয়ে বেরিয়ে থাকা দুটো ক্যানাইন দাঁত যেন আরো বাইরের দিকে বেরিয়ে এসেছে। শিকারকে সামনে পাওয়ার আনন্দে যেন ওই পশুটার মুখেও একটু ক্রূর হাসি। তবে অনিন্দ কিছু বুঝে ওঠার আগেই তার গলা লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ল কুকুরটা। এমন সময় হঠাৎ অনিন্দর ঘুমটা ভেঙে যায়। এসির মধ্যেও গোটা শরীর তরতর করে ঘামে ভিজে গিয়েছে। বালিশের পাশ থেকে ফোনটা হাতে তুলে নিয়ে তিতলিকে ফোন করে সবটা জানায় সে। তিতলির কাছে সবটা শেয়ার করে মনটা কিছুটা হালকা হলো ওর। ইতিমধ্যেই বাইরে বিকাল হয়ে এসেছে। ঘর থেকে বাইরে বেরিয়ে হাঁটতে হাঁটতে টিভির ঘরে এসে বসল অনিন্দ। টিভির পিছনের দিকে একটা তাক, আর সেই তাকের ওপরে একটা বাক্স রাখা আছে। কিভাবে সময় কাটাবে ভাবতে ভাবতে সেই বাক্সটার দিকে এগিয়ে গেল অনিন্দ। বাক্সটা সে এর আগেও বহুবার দেখেছে, কিন্তু কখনো খুলে দেখার আগ্রহ জন্মায়নি। তবে আজ কিছুটা সময় কাটানোর জন্যে বাক্সটা খুলল অনিন্দ। ভিতরে একগাদা পুরনো দিনের বই। বই পড়ার প্রতি কখনোই খুব একটা ভক্তি ছিল না ওর, তাই খানিকটা অবহেলার সাথে বইগুলোর পাতা উল্টাতে লাগলো। এগুলো যে কোনো বিশেষ ধরনের পুঁথি তাতে কোনো সন্দেহ নেই। প্রতিটা পুঁথির প্রথম পাতায় পুঁথির মালিকের নাম বড় বড় করে লেখা আছে, শ্রী শ্রী রথীন্দ্রনারায়ণ বন্দ্যোপাধ্যায়। অনিন্দ বুঝল এটা তার সেই রথীন জেঠুর বাক্স। পুঁথিগুলোর অবস্থা বেশ শোচনীয় হয়ে এসেছে, তাই খুব সাবধানের সহিত পাতা উল্টাতে উল্টাতে একটা জায়গায় এসে এসে হঠাৎ থেমে গেল। অনিন্দ দেখল পাতার মাঝে একটা ফটো। ফটোটা হাতে তুলে ভালো করে দেখতে গিয়ে অনিন্দর গোটা শরীর গরম হয়ে গেল। ফটোর লোকটাকে সে ভালো করে চেনে। কিছুদিন আগে এই বৃদ্ধ লোকটাকে সে অফিস থেকে ফেরার পথে গলির মোড়ে দেখেছিল। এই লোকটাই তার সাথে সেদিন কথাও বলেছিল। অনিন্দর আর মাথা কাজ করছে না। এইসব কি ঘটছে ওর সাথে? এ কি সত্যি অলৌকিক কিছু, যার কোনো ব্যাখ্যা তার কাছে নেই? হঠাৎ বাইরে মায়ের চেঁচানি, আর তার সাথে একটি কুকুরের আর্তনাতে সম্মতি ফিরে পায় সে। ছুটে বাইরে বেরিয়ে অনিন্দ দেখে মা হাতে লাঠি নিয়ে ভোলাকে তাড়ানোর চেষ্টা করছে, আর ভোলা মুখে একটা গড়গড় শব্দ করে তার মায়ের দিকে তাকিয়ে আছে। অনিন্দ বুঝল আসার আগে তার মা ভোলাকে লাঠি দিয়ে বেশ কয়েকটা মেরেছে। অনিন্দ এবার আর মাকে বাধা দিল না। ভোলা অনিন্দর দিকে একবার তাকালো, তারপর মুখে একটা অস্বাভাবিক শব্দ করতে করতে সেখান থেকে চলে গেল। ঘরে ফিরে মা অনিন্দকে ডাকলো।
মায়ের কাছে যাবার পর মা ভারী স্বরে বলে উঠলেন, তিতলি আমাকে সব বলেছে। তুই এত কিছু ঘটনা এতদিন আমার কাছ থেকে লুকিয়েছিলিস কেন? ওই লকেটটাই হচ্ছে যত নষ্টের গোড়া। ওই কুকুর আপদটা বিদায় হয়েছে, এবার এই লকেটটাকেও বিদায় কর। তোকে আমার দিব্যি দিচ্ছি অনি, তুই এখনই ওই লকেটটাকে দূরে কোথাও ফেলে দিয়ে আয়। মায়ের এমন কথা শোনার পর তো আর কোনো উপায় থাকে না। মাতৃ আজ্ঞা পালন করার জন্য অনি বাড়ি থেকে কিছুটা দূরে একটা পুকুরের মধ্যে লকেটটাকে ছুঁড়ে ফেলে দিয়ে বাড়ি ফিরে এলো। সেদিন আর কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি। রাতে ঘুমটাও বেশ ভালোই হয়েছে অনির। পরদিন সকালে উঠে বাইরে বেরিয়ে অনিন্দ হয়তো ভেবেছিল যে সে দেখতে পাবে ভোলা বসে আছে, কিন্তু না, ভোলাকে সে কোথাও দেখতে পেল না। অনিন্দ বুঝল কালকের লাঠির বাড়ি খেয়ে সে আর এদিকে আসবে না। মনটা খারাপ হয়ে গেল অনিন্দর। সত্যি কি কুকুরটার কোনো দোষ ছিল, নাকি সবটাই কাকতালীয়? এখন তো ভোলাও নেই, আর লকেটও নেই। দেখাই যাক কোনো অদ্ভুত ঘটনা ঘটে নাকি। একটা দীর্ঘশ্বাস ফেলে অনি আবার ঘরে ফিরে গেল। এরপর প্রায় 7 দিন কেটে গেল। সত্যি আর কোনো অদ্ভুত বা অলৌকিক ঘটনা অনিন্দুর সাথে ঘটেনি। অনিন্দুর মন থেকেও আস্তে আস্তে ব্যাপারটা মুছে গেল। আবারও নিজের কর্পোরেট লাইফ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ঠিক এমন এক শনিবার রাতে অফিস থেকে ফিরে ডিনার সেরে বিছানায় শুতে গেল অনিন্দ। ও মনে মনে ভাবতে থাকলো কাল রবিবার, সকালে অনেকক্ষণ ঘুমোতে পারবে। এই ভেবে ফোনে একটা ক্যাকটাস ব্যান্ডের গান চালিয়ে শুনতে শুনতে কখন যে ও ঘুমিয়ে পড়েছে নিজেও বুঝতে পারল না। তবে স্বপ্নে হঠাৎ অনিন্দ দেখল সে দাঁড়িয়ে আছে সেই গলিটার ভিতর, আর ঠিক তার সামনেই দাঁড়িয়ে রয়েছে একজন বছর 70-এর বৃদ্ধ। তার পরনে একটি হালকা হলুদ রঙের হাফহাতা পাঞ্জাবি আর সাদা ধবধবে পায়জামা। এবারে আর চিনতে কোনো অসুবিধা হলো না অনিন্দর। এ হলো সেই রথিন জেঠু। অনিন্দ তার দিকে এগিয়ে গেল এইবার। তারপর বলল, জ্যাঠামশাই, আপনি হঠাৎ এখানে? বৃদ্ধ শান্ত গলায় উত্তর দিল, হ্যাঁ অনিন্দ, সাধনা শেষ করে যখন বাড়ি ফিরেছিলাম তখন তুমি অনেক ছোট। তোমার ভাগ্য গণনা করে আমি তোমার মাকে বলেছিলাম তোমার একটি বিপদ আছে, আর এখন তোমার সেই বিপদের সময় আবার এসেছে তোমাকে সাবধান করতে। তুমি বেনারস থেকে যে লকেট নিয়ে এসেছো, ও লকেট কার জানো? অনিন্দ মাথা নাড়ে, অর্থাৎ এই উত্তর তার জানা নেই। রথিন জেঠু আবার বলে উঠল, উত্তমরেশ্বরের তন্ত্রে 36টি যখিনীর বর্ণনা দেওয়া আছে। তার মধ্যে একজন হলেন হামশি। এই হামশিরই 2 জন সহচারী আছে, একজন হলো শাকিনী এবং অপরজন দ্রক্ষিণী। এই লকেটের আসল মালিক হলো এই শাকিনী। লকেটটাকে নিজের শিকার ধরার ফাঁদের মতো ব্যবহার করে এই পিশাচিনী। কোনো ব্যক্তি যদি ভুল করেও একবার এই লকেট নিজের গলায় ধারণ করে, তার পর মুহূর্ত থেকেই শিকারের পিছু নিতে শুরু করে
সে পিশাচিনী। তারপর ঠিক সময় বুঝে নিজের শিকারকে হাতের মুঠোয় পেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে, নিজের রক্তের তৃষ্ণা নিবারণ করে। এই নরকের কীট। তুমি যতই তার থেকে পালাতে চাও, সে তোমার পিছু ছাড়বে না। তুমি হয়তো ভাবছো যে সব ঠিক হয়ে গেছে, তাই না? কিন্তু কিছুই ঠিক হয়নি অনিন্দ। সাপ যেমন বড় শিকার ধরার আগে নিজেকে তৈরি করে, ঠিক তেমনি এই পিশাচিনী নিজেকে তৈরি করছে শেষ মরণ কামড় দেওয়ার জন্য। কাল অমাবস্যা। আমার অনুমান যদি সঠিক হয়, তাহলে কালকেই এই লকেটের মালিক নিজের লকেট ফিরিয়ে নিতে আসবে। কাল তোমাকে অনেক সাবধানে থাকতে হবে অনিন্দ। পরমেশ্বরের ওপর বিশ্বাস রেখো। তিনিই পারেন একমাত্র তোমার এই বিপদ থেকে তোমাকে উদ্ধার করতে। কিন্তু কিন্তু জ্যাঠামশাই, আমি যে সেই লকেট কি নিজের হাতে ফেলে দিয়ে এসেছি। তোমাকে বললাম না বাবা, তুমি যতই পালাবার চেষ্টা করো, সে তোমার পিছু ছাড়বে না। একবার নিজের বুকের দিকে তাকিয়ে দেখো তো অনিন্দ, তোমার গলায় লকেটটা আছে কিনা। থাকবে না জানা সত্ত্বেও জ্যাঠামশাইয়ের দৃষ্টি লক্ষ্য করে ঘাড়টা নিচু করে নিজের বুকের দিকে তাকাতেই অনিন্দর আবার পেটের কাজটা যেন গুলিয়ে এলো। ওর রূপোর চেনে ঠিক আগের মতোই ঝুলছে সেই লকেটটা। হঠাৎ ঘুম ভেঙে গেল অনিন্দর। ধরফর করে বিছানায় উঠে বসল সে। জানলা দিয়ে সূর্যের আলো পড়ছে ঘরের ভিতরে। সকাল হয়ে গেছে। অনিন্দ বুঝল সে স্বপ্ন দেখছিল। বিছানা থেকে নেমে ওয়াশরুমে মুখ ধোবার সময় আয়নার দিকে চোখ যেতেই অনিন্দর পুরো শরীর পাথর হয়ে গেল। আয়নায় ও স্পষ্ট দেখতে পাচ্ছে ওর গলায় সেই রূপোর চেনের সাথে ঝুলছে লকেটটা। আজ সকাল থেকেই আকাশটা কেমন যেন মেঘলা করে আছে। অনিন্দ মনে মনে ভাবল কাল রাতে স্বপ্নে জ্যাঠামশাইয়ের বলা কথাগুলো। একটা দীর্ঘশ্বাস ফেলল অনিন্দ। সেদিন সেই অঘরীর কথা না শুনে কত বড় ভুল যে সে করেছে এখন তা খুব ভালো করেই বুঝতে পারছে ও। কিন্তু এখন যে বড্ড দেরি হয়ে গেছে। আজ তার জীবনের হয়তো শেষ দিন। মাকে বা তিতলিকে কিছু বলা যাবে না, তবে মন খারাপ নিয়ে তিতলিকে ফোন লাগায় অনিন্দ। শেষবারের মতো একবার দেখা করতে ইচ্ছা করছে ওর। তিতলি ফোন তুলতেই অনিন্দ বলে, একবার আমাদের বাড়ির পাশের যে শিব মন্দিরটা আছে সেখানে আয়, খুব খুব দরকার। তিতলি এক প্রকার অবাক হয়ে যায়। এত জায়গা থাকতে শেষে কিনা শিব মন্দিরের সামনে। কারণ জিজ্ঞাসা করায় অনিন্দ বলে দেখা করতে তারপর সবটা খুলে বলবে। 30 মিনিট পর তারা দুজনে শিব মন্দিরের সামনে গিয়ে উপস্থিত হলো। তবে তিতলি বুঝল ওর কাছে আজ এক অন্য অনিন্দ যেন দাঁড়িয়ে আছে। তিতলির হাত ধরে মন্দিরে ঢুকলো সে। শিবলিঙ্গের সামনে বসে তিতলির দিকে তাকিয়ে আছে। অনেক কিছু
বলতে ইচ্ছা করছে তিতলিকে, কিন্তু ও যে পারছে না। নিয়তির কি নির্মম পরিহাস! অনিন্দর এমন আজব ব্যবহার দেখে তিতলি জিজ্ঞাসা করে, হ্যাঁ রে, তোর কি হয়েছে? এমন ভাবে তো আমায় দেখিস না। তবে অনিন্দ কোনো জবাব দিল না। তিতলি আবার জিজ্ঞাসা করে, যাকে বল এবার, কি কি বলবি? এবার অনিন্দ আর পারল না। তিতলির হাতটা নিজের দু হাতের মধ্যে ধরে হাউমাউ করে কান্নায় ফেটে পড়ল সে। তিতলি প্রথমে কিছুটা থতমত খেয়ে গিয়েছিল, তারপর নিজেকে কিছুটা সামলে নিয়ে অনিন্দর মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে অনি? এমন ব্যবহার করছিস কেন হঠাৎ? অনিন্দ কান্নার মধ্যে হঠাৎ বলল, আমি যদি আর না থাকি, তুই তুই থাকতে পারবি তো? কি উল্টোপাল্টা কথা বলছিস অনি? এমন কথা আর কখনো মুখে আনবি না। আজকে তোকে কেন এই মন্দিরে নিয়ে এলাম জানিস? আজ আজ এই জগতের নাথ ভোলানাথকে সাক্ষী রেখে বলছি, তোকে তোকে আমি খুব ভালোবাসি তিতলি, খুব ভালোবাসি রে। তিতলি অনিন্দর চোখ মুছতে মুছতে মৃদু হেসে বলে উঠল, বাবা, এই যে দেখছি ভূতের মুখে রাম নাম। যাক, ভগবানের প্রতি বিশ্বাস হলো শেষমেশ। তবে অনিন্দ কোনো উত্তর দেয় না, শুধু তিতলির হাত দুটো আরো শক্ত করে চেপে ধরে, যেন কোনো মহাযুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করছে সে। দুপুর থেকে সন্ধ্যা অবধি কেটে গেল, কিন্তু কোনো বিশেষ ঘটনা তেমন ঘটল না। রাতে খাওয়ার পর বিছানায় গিয়ে বসলো অনিন্দ। তবে ও মনে মনে ভাবতে থাকলো, ওই সারাদিন তো কেটে গেল, কিছুই তো তেমন ঘটল না। তাহলে কি পুরোটাই তার মনের ভুল? পুরোটাই একটা কল্পনা থেকে জাগরিত হওয়া স্বপ্ন? যা হয় দেখা যাবে, এই ভেবে সে আর দেরি না করে শুয়ে পড়ল। শুয়ে থাকতে থাকতে কখন যে ওর চোখ লেগে গেল সে আর বুঝতে পারল না। মাঝরাত, চারিদিকে ঝিঝি পোকার ডাক। তবে একটা কণ্ঠস্বরে আচমকায় ঘুমটা ভাঙল অনিন্দর। অনিন্দ ধরফর করে বিছানায় উঠে বসল, তারপর ভালো করে শব্দটা শুনল। একটা মেয়েলি কণ্ঠস্বর। তবে অনিন্দ সেই কণ্ঠস্বর ভালোভাবে চেনে। তিতলির গলা না? বিছানায় উঠে বসলো অনিন্দ। কণ্ঠস্বরটা আসছে বাইরে থেকে। অনিন্দ বুঝলো নিশ্চয়ই কিছু দরকার হয়েছে, তাই এত রাতে বাড়িতে চলে এসেছে। এই ভেবে অনিন্দ বাড়ির বাইরে বেরিয়ে গেল। তবে একটা আজব বিষয়, অনিন্দ নিচে নেমে চারিদিকে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভালো করে নিরীক্ষণ করে দেখল। তবে কোথাও কাউকে দেখতে পেল না। কিন্তু সেই কণ্ঠস্বরটা, হ্যাঁ, কণ্ঠস্বরটা কিন্তু এখনো শুনতে পাচ্ছে। অনিন্দর নাম ধরে বারবার ডেকে চলেছে। তফাৎ শুধু এই যে এখন
তখনই শব্দের উৎসটা কিছুটা কাছে চলে এসেছে। অনিন্দ আর সময় নষ্ট না করে সেই শব্দে পিছু নিতে শুরু করল। তবে এত কিছুর মধ্যে একটা বিষয় অনিন্দ লক্ষ্যই করেনি। ওর বুকে ঝোলা সেই লকেটটা থেকে আবার লাল আভা নির্গত হচ্ছে। তবে যেন আভা আর বলা চলে না, এক রকমের তীব্র আলো নির্গত হচ্ছে সেই লকেট থেকে, যা দিয়ে এই অন্ধকারের মাঝেও স্পষ্ট এবং ভীষণ ভালো করে পথ দেখা যাচ্ছে। অনিন্দ বুঝল কণ্ঠস্বরটা এখন যেন খুব কাছে থেকেই আসছে, অনিন্দর ভীষণ কাছে থেকে। এমন সময় হঠাৎ যেন অনিন্দর জ্ঞান চক্ষু খুলে গেল। এত রাতে সে কোথায় যাচ্ছে? তিতলি তাকে ডাকতে পারে না। তিতলির বাড়ি ওদের বাড়ি থেকে প্রায় 20 মিনিট দূর। এতটা রাস্তা সে এসেছে কিসের দরকার? আর যদি একান্তই কোনো দরকার থাকতো তাহলে তো ফোন করতোই। এইসব কথা ভাবতে ভাবতে হঠাৎ যেন বিদ্যুৎ খেলে গেল অনিন্দর মাথায়। চারিদিকে ঘাড় ঘুরিয়ে সে ভালো করে দেখল। তবে এক মুহূর্তের জন্য ওর পায়ের তলায় যেন মাটি খসে পড়ল। অনিন্দ দেখছে ও এখন দাঁড়িয়ে আছে সেই গলির ঠিক মাঝখানে। সঙ্গে সঙ্গে পকেট থেকে ফোনটা বার করলো অনিন্দ। তারপর কাঁপা কাঁপা হাতে তিতলিকে ফোন করলো সে। তবে প্রথমবার কোনো উত্তর পাওয়া গেল না, কিন্তু দ্বিতীয়বার ফোন করার পর ফোন ধরল তিতলি। ঘুম জড়ানো গলায় তিতলি জিজ্ঞাসা করলো, অনিন্দর হাত থেকে হঠাৎ ফোনটা পড়ে গেল নিচে। এখন ওর কাছে সবটা কাঁচের মতো স্বচ্ছ। শিকার নিজেই এসেছে শিকারীকে ধরা দেবে বলে। হঠাৎ যেন কোত্থেকে একটা পচা গন্ধ নাকে আসতে লাগলো অনির। লকেটটার দিকে চোখ গেল এবার ওর। লকেটের 2 চোখ আগুনের গোলার মতো জ্বলছে। লকেটটা যেন এই মুহূর্তেরই অপেক্ষা করেছিল এতদিন। তবে আজ এক পৈশাচিক মুহূর্তের সাক্ষী হতে যেন আনন্দে আত্মহারা হয়ে আলোক বিচ্ছুরণ করছে লকেটটা। সেই তীব্র পচা গন্ধটা যেন পেটের নাড়ি ভুড়ি অব্দি বার করে দিতে চাইছে অনিন্দ। নাকে হাত চাপা দিয়ে দ্রুত পায়ে সে বাড়ির দিকে হাঁটা দিতে শুরু করল। কিন্তু এ কি, অনিন্দ পা তুলতে পারছে না কেন? কোন অদৃশ্য হাত যেন শক্ত করে চেপে ধরেছে তার দুটো পা। সেই হাতের বাঁধন ছাড়ানোর মতো ক্ষমতাও নেই। এবার ভীষণ ভয়ে সামনের দিকে চোখ যেতে যে দৃশ্য ওর চোখে পড়ল, তাতে অনিন্দ বুঝল ওর হৃদস্পন্দন প্রায় বন্ধ হয়ে গেছে। আর মাত্র মিনিট খানেক দেরি। অনিন্দ থেকে হাত 10 দূরে একজন দাঁড়িয়ে আছে। একজন বললে ভুল হবে, একটা কিছু দাঁড়িয়ে আছে। কারণ এমন বিভৎস ভয়ানক মূর্তি যাই হোক কখনো মানুষ হতে পারে না। উচ্চতায় প্রায় অনিন্দর থেকেও 1 হাত লম্বা। গায়ে যেন হাড়ের ওপর পাতলা একটা মাংসের আস্তরণ। পিছনের চুলগুলো অন্ধকার আকাশে মিশে গেছে। আকাশ পাতালে মিশে পরিবেশ আরো অন্ধকার করে তুলেছে সে।
রাতের চাঁদ হয়তো এই পিশাচিনীর চুলের আড়ালেই চাপা পড়ে গেছে। তার মুখের দিকে তাকিয়ে শিউরে উঠল অনিন্দ। এমন নিষ্ঠুর হাসি সে এর আগে কখনো দেখেনি। চোখের সামনে জলজ্যান্ত একটা রক্ত মাংসের মানুষ দেখে সেই পিশাচিনীর লকলকে জিভ দিয়ে টপ টপ করে লালা পড়ছে। তার কতদিনের তৃষ্ণা পড়ে আছে, প্রাণ ভরে রক্ত পান করবে সে। চিবিয়ে খাবে অনিন্দর হাত, পা, মাথার খুলি। আস্তে আস্তে অনিন্দর দিকে এগিয়ে আসছে সেই মৃত্যুর দূত। আর যতই এগিয়ে আসছে তো সেই নোনা পচা গন্ধ আরো বিকট আকার ধারণ করেছে। অনিন্দর রীতিমতো বমি পাচ্ছে, ভীষণ বমি। চারিদিকের অন্ধকার যেন কয়েকশো গুণ বেড়ে গিয়েছে। প্রতিটা পদক্ষেপের সাথে সেই পিশাচিনীর পৈশাচিক রূপ অনিন্দের কাছে আরো স্পষ্ট হয়ে উঠেছে। ঠোঁটের দুপাশ দিয়ে বেরিয়ে থাকা সারি সারি ধারালো দাঁতগুলো যেন অনিন্দের মাংসের ভিতর প্রবেশ করার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। অনিন্দর এক হাত দূরে এসে দাঁড়ালো সেই শাকিনী। খিলখিল করে এক পৈশাচিক অট্ট হাসিতে ফেটে পড়েছে সেই শয়তান। অনিন্দর বুকের দিকে হাত বাড়িয়ে লকেটটাকে এক হাতে ছিঁড়ে নিল সে। অনিন্দ যেন এক ঘোরের মধ্যে আছে, তার কিছু করার নেই। অনিন্দ শুধু এটাই ভাবছে, ওর মৃত্যুটা কতটা যন্ত্রণাদায়ক, কতটা বিভৎস হতে চলেছে। লকেটটাকে নিজের গলায় ঝুলিয়ে এবার অনিন্দর বুকের দিকে হাত বাড়ালো সেই পিশাচিনী। অনিন্দ বুঝল আর কিছু মুহূর্তের মধ্যেই তার বুক ছেড়ে ফালাফাল করে দেবে এই হাত। তার হাতের তীক্ষ্ণ নখটা অনিন্দর বুকে বিঁধতে লাগলো। রক্ত বেরোচ্ছে, খুব যন্ত্রণা হচ্ছে ওর। চোখ ফিটে জল বেরোতে চাইছে। এতটা যন্ত্রণাদায়ক মৃত্যুই কি কপালে লেখা ছিল অনিন্দর? অনিন্দ চোখ বন্ধ করে দিয়েছে। এবার আরো গভীরে ঢুকে যেতে লাগলো সেই মুখ। তবে ঠিক এমন সময় হঠাৎ অনিন্দ বুঝলো ওর বুকের ভিতর থেকে মুখটা বেরিয়ে এসেছে। পায়ের বাঁধনটাও অনেকটা যেন আলগা হয়ে এসেছে। তারপরে কয়েকটা ঘটনা এত তাড়াতাড়ি ঘটে গেল যে অনিন্দ কিছু বুঝতে পারল না। চোখ খুলে তাকাতেই যে দৃশ্যটাও দেখলো তাতে সে এত ভয়ের মধ্যেও অনেকটা অবাক হয়ে গেল। ওর সামনে দুটো অন্ধকার মূর্তির মধ্যে ভীষণ লড়াই হচ্ছে। প্রবল আক্রোশের সাথে কেউ যেন সেই পিশাচিনীর শরীরকে টুকরো টুকরো করে দিচ্ছে। হঠাৎ একটা তীব্র কণ্ঠের আর্তনাদ শুনতে পেল অনিন্দ। কিন্তু এই আর্তনাদ কোনো মানুষের নয়। হাড় হিম করা শব্দ কেবল নরক থেকেই জন্ম নিতে পারে। গগনভেদী এই আর্তনাদ শিরায় উপশিরায় শিহরণ খেলিয়ে আবার থেমে গেল। কিছু মুহূর্ত পর সব চুপচাপ। জমাট বাঁধা অন্ধকারটাও অনেকটা কেটে গেছে। সেই অন্ধকার থেকেই বেরিয়ে এলো এবার আরো একটি মূর্তি। কিন্তু এটা কোনো মানুষ বা কোনো পিশাচ নয়, একটা কুকুর, কালো কুচকুচে একটা কুকুর।
ভীষণ ক্রোধে এখনো তার নিঃশ্বাস পড়ছে চড়ে চড়ে। গোটা মুখ জুড়ে এক যুদ্ধ জয়ের গৌরব। অনিন্দকে দেখে আবার সেই আগের মতোই লেজ নাড়াতে লাগলো ভোলা। অনিন্দ অশ্রু ভরা চোখে ভোলার দিকে এগিয়ে যেতেই ভোলা উল্টো দিকে ছুটতে আরম্ভ করল। অনিন্দ তার উদ্দেশ্যে চেঁচিয়ে উঠল। না না না, যাস না ভোলা, বলতে বলতে অনিন্দ তার পিছু ছুটছে। যাস না। ছুটতে ছুটতে ভোলা গিয়ে একটা দরজার সামনে গিয়ে থমকে দাঁড়াল। যাস না, যাস না। পিছন ঘুরে অনিন্দর দিকে একটা প্রশান্তির দৃষ্টিতে তাকিয়ে সে ঢুকে গেল অনিন্দর বাড়ির পাশে সেই শিব মন্দিরের ভিতর। অনিন্দ তাড়াতাড়ি করে মন্দিরের ভিতর ঢুকে যখন ভোলাকে ডাকতে যাবে, এমন সময় ও দেখল মন্দিরের ভিতর ভোলা কোথাও নেই। চারিদিকে পাগলের মতো দৃষ্টি ঘোরাতে ঘোরাতে অনিন্দ দেখল শিবলিঙ্গের পিছন দিকের দেওয়ালে একটি ছবি আঁকা রয়েছে। সেই ছবিতে স্বয়ং মহাকালের পাশে বসে আছে একটা কুকুর, কালো কুচকুচে কুকুর। তার দৃষ্টি যেন অনিন্দর দিকেই ঘোরানো। সেই দৃষ্টিতে ফুটে উঠেছে একটা মিষ্টি হাসি। অনিন্দ হাত জোর করে কাঁদতে কাঁদতে মুখ দিয়ে একটাই শব্দ উচ্চারণ করল। ভোলা ভোলা